প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন দেখার জন্য। সাথে আছি আমি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি। আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা সবসময় বিভিন্ন রোগ নিয়ে যখন কথা বলি তখন আমাদের চিকিৎসকরা আমাদের রোগীদেরকে বলে থাকেন যে আপনারা হাঁটবেন, পরিশ্রম করবেন। আজকে আমরা শুধু হাঁটা নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই। দর্শক, আজকের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে হাঁটুন, সুস্থ থাকুন। এই বিষয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন, বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রফেসর ডাক্তার অনুপম হোসেন। ডক্টর অনুপম হোসেন পাবলিক হেলথ স্পেশালিস্ট, কমিউনিকেশন স্পেশালিস্ট এবং একই সাথে উনি স্পোর্টস মেডিসিনের উপরে কাজ করেছেন। এছাড়াও ওনার আরো অনেক জায়গায় উনি কাজ করেছেন, মেডিকেল কলেজে কাজ করেছেন। তো এই বিষয়গুলো আমরা শুনবো আজকের আলোচক অনুপম হোসেনের কাছ থেকে। তো ডাক্তার অনুপম হোসেন, আমি আসলে জানি যে আপনার পরিচিতি এত বেশি দীর্ঘ। আপনি যদি ছোট্ট করে আপনার পরিচয়টা একটু আপনি নিজে দেন। সাজুল ভাই, ইনফ্যাক্ট কাজ করতে ভীষণ পছন্দ আমার, এবং আমার প্যাশনের কটি জায়গায় রয়েছে। সো মূল জায়গাটি ডেফিনেটলি আমি মেডিকেল ডক্টর, প্রফেসর ছিলাম শিকদার মেডিকেল কলেজে, প্রায় 14 বছর কাজ করেছি ওখানে। অ্যান্ড দেন আমি পাবলিক হেলথে কাজ করছি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলির সাথে কনসালটেন্সি করছি, নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন এক্সপার্ট হিসেবে। আর এর বাইরে টেলিভিশনে কাজ করেছি লম্বা সময়, স্পোর্টস কমেন্ট্রি করে প্রেজেন্টেশন করেছি, সেটাও নট লেস দেন 33 ইয়ার্স, 33 বছর। সেটাই কথা বলি না, 33 বছর কেউ কথা রাখি না, 33 বছর। আর এর বাইরে ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত ছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মেডিকেল কমিটিতে, ডেভেলপমেন্ট কমিটিতে যুক্ত ছিলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিকেল কমিটির চেয়ারম্যান ছিলাম। এর বাইরে এখন বেসবলের সাথে যুক্ত, বেসবলের বাংলাদেশ এবং সাউথ এশিয়ান বডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এবং সেই সাথে হাঁটাহাঁটি নিয়ে কাজ করি। হাঁটাহাঁটি নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশনে কতটা ভূমিকা রাখে এবং সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কতটা ভূমিকা রাখে, এবং এটা আমি ফিল করি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজে মাত্র 20 টাকা বেতন দিয়ে আমরা ডাক্তার হয়েছি। সো প্রত্যেকটি ডাক্তারের একটি করে সোশ্যাল ওয়ার্ক থাকা উচিত বলে আমি মনে করি। আমার সোশ্যাল ওয়ার্কের পয়েন্ট অফ ভিউ থেকে আমি হাঁটাহাঁটিকে বেছে নিয়েছি, ওয়াকাথন কিংবা হাঁটাহাঁটিকে প্রমোট করা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে এত বড়, আমরা আপনাকে চিনি এবং বাংলাদেশের সবাই আপনাকে চেনে, এবং আপনি যে এত জায়গায় এত রকম কাজ করছেন সেটা হয়তো অনেকের জানা নাই। আমরা আপনাকে দেখি আপনি কাজ করছেন, আমাদের কাছে সেই হিসাবে আপনি বেশি পরিচিত। তো সাম্প্রতিককালে আপনার কিছু কার্যক্রম, যেটা আপনি নিজেই বললেন যে আপনি হাঁটা নিয়ে কাজ করছেন, তো আপনি একটু করে বলেছেন। তারপর আমার আমি যে প্রথম প্রশ্নটা আপনাকে করতে চাই, যে আপনি সাম্প্রতিক সময়ে হাঁটুন, সুস্থ থাকুন, এই ধরনের একটা স্লোগান নিয়ে আপনি কাজ করছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, আর সেগুলো আমরা শুনবো। কিন্তু কেন এই বিষয়টাকে আপনি বেছে নিলেন? ওই যে বললাম যে প্যাশন এবং এক্সপেরিয়েন্স দুইটার সংমিশ্রণ আমি ঘটাবার চেষ্টা করেছি। লম্বা সময় যেহেতু মেডিকেল ক্যারিয়ার আমার, ডাক্তার হয়েছি 28 বছর আগে, সো ডেফিনেটলি আমার মনে হয়েছে যে সমাজের প্রতি আমার কর্তব্য রয়েছে। ডেফিনেটলি আমি করে এসেছি, কিন্তু একটি পর্যায়ে এসে মনে হয়েছে একটি বিষয় বেছে নেওয়া যেখানে হয়তো আমার ক্রেডিবিলিটি অনেক বেশি রয়েছে। আচ্ছা, তো আমার নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশনের এক্সপার্ট হিসেবে আমার মনে হয়েছে আমার স্পোর্টস ব্যাকগ্রাউন্ড, আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ড, আমার এক্সপিরিয়েন্স, আমার সবকিছু মিলিয়ে এই জায়গাটিতে যদি আমি কাজ করি তাহলে মানুষ আমার কথা শুনবে। আমি প্রতিদিন নিয়মিত হাঁটি ফর লাস্ট 25 ইয়ার্স, এটা বাংলাদেশের মানুষ জানে। টেলিভিশনে যেহেতু কাজ করি, তো এই কথাগুলি বারবার বলে এসেছি। তো আমি মনে করেছি আমি যদি এই কথাগুলি বলি বারবার, আয়োজন করি ওয়াকাথন, আয়োজন করি ক্যাম্পাস ওয়াকাথন অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউশনে, কিংবা আয়োজন করি এমন কোনো ইভেন্ট
যেগুলি মানুষকে হাঁটাহাঁটিতে উদ্বুদ্ধ করে, তাহলে মানুষ আমার কথা শুনবে। এবং যত মানুষ হাঁটবে তার মানে মানুষ অ্যাক্টিভ থাকছে। অ্যাক্টিভ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অ্যাক্টিভ মানুষ সুস্থ থাকে ফিজিক্যালি এবং মেন্টালি। অ্যাক্টিভ মানুষ নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করতে পারে, যেমন ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, এগুলি থেকে দূরে থাকতে পারে। যার ফলে আমার মনে হয় যে একটা সুস্থ জাতি, সুস্থ সমাজ, একটি সুস্থ দেশ গড়ে উঠবে। অবশ্যই, অনেক ধন্যবাদ। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যেটা জানি বা আমাদের দেশে আমরা যেটা দেখি যে শুধুমাত্র ডায়াবেটিসে আক্রান্ত লোকজন বা হার্টের কিছু আক্রান্ত লোকজন তারা চিকিৎসকের পরামর্শ মতো হাঁটাহাঁটি করেন, আর কেউ কেউ হয়তো তরুণরা তারা স্বাস্থ্য ভালো রাখার জন্য হয়তো কেউ কেউ করেন। বাকিদের মধ্যে কিন্তু খুব একটা হাঁটাহাঁটির প্রবণতা দেখা যায় না। তা আপনার কি মনে হয়, অভিজ্ঞতা, আপনি যে কাজটা করছেন তাতে কি মনে হয় যে আমি বলবো বাংলাদেশের না, বাংলাদেশের মানুষ সারা বিশ্বে যারা আছে, আমাদের তো আসলে চরিত্রগত দিকটা তো একই, আপনি কি মনে করেন যে আমাদের লোকজন হাঁটাহাঁটি যতটুকু করা দরকার করেন? না, একেবারেই না। আসলে আমরা এখন মোবাইলের মানে স্মার্টফোনের আসক্তিটা এত বেড়ে গেছে, সেটি আমাদের যুব সমাজের কথাই চিন্তা করি, আর সেটি আমাদের মধ্যবয়সী মানুষ, ইভেন ওল্ড এজের মানুষ। সো হাঁটাহাঁটি করার যে অভ্যাসটি যতখানি বাড়া দরকার ছিল, কারণ সচেতনতার জন্য যে প্রোপাগান্ডা দরকার, যে প্রচারণা দরকার, সেটা কিন্তু এখন হচ্ছে। এখন বাংলাদেশের কথা চিন্তা করি, আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশের কথা চিন্তা করি, অনেক টেলিভিশন রয়েছে, অনেক ইউটিউব রয়েছে, যেখানে এই কথাগুলি আপনার মতো মানুষ বারবার উপস্থাপন করছে, আমরা বারবার বলছি। কিন্তু যেই ধরনের সচেতনতা, রিফ্লেকশন পড়া উচিত পার্কগুলিতে, ঠিক সেই ধরনের রিফ্লেকশন এখনো পড়ছে না। হ্যাঁ, আগের চেয়ে বেড়েছে মানুষের মাঝে, কিন্তু নট আপ টু দ্য মার্ক, মানে এক্সপেকটেশন অনুযায়ী না। এবং অনেকে হয়তো, যে জন্য আমি আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি, সেটি হলো অনেকে হাঁটেন, কিন্তু হাঁটার ঠিক উদ্দেশ্যটা কি সেটা আমি সেই প্রসঙ্গে আসছি। মানে ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় আমি একটু বিস্তারিতই শুনতে চাই। তো প্রথমে হাঁটার ধরন বা হাঁটাটা কেমন হওয়া উচিত, তার আগে একটু মানে এই যে সচেতনতা যদি বাড়াতে চাই না, তাহলে কোনো একটা সূত্র তাদেরকে ধরিয়ে দিতে হবে। তাহলে সেই সূত্রটা কি হতে পারে, আমি যদি আপনার কাছ থেকে শুনতে চাই যে যারা সুস্থ আছেন তারা কেন হাঁটবেন? যারা সুস্থ আছেন তাদের হাঁটার জন্য ব্যাপারটি হলো যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কিন্তু সবসময় বেড়ে থাকবে বা বাড়িয়ে রাখতে হবে, এটি হলো থাম্ব রুল। তার কারণ আজকে মরো না, কালকে জড়ি না। আজকে কিছুদিন আগে কোভিড আমাদের কে প্রচন্ড ভাবে ডিস্টার্ব করেছে। সো কোভিড এর মতো আরো রোগ এসে পড়তে পারে, এবং বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এরকম কোন কোন রোগ যেটি ছড়িয়ে পড়লে 5 কোটি মানুষ মারা যাবে। সো যদি আমরা কোভিড এর কথা চিন্তা করি, এরকম আরো রোগ আসতে পারে। সো আমরা যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখতে চাই, তাহলে ডেফিনেটলি হাঁটতে হবে। আমরা যদি আমাদের শরীর মনকে সুস্থ রাখতে চাই, আমাদের হাঁটতে হবে। আমরা যদি আমাদের মুড সুইং প্রিভেন্ট করতে চাই, তাহলে হাঁটতে হবে। আমরা যদি ফিল করি আমাদের বাচ্চারা হাঁটলে তাদের ম্যাথমেটিক্স পারফরমেন্স, তাদের রিডিং পারফরমেন্স বেড়ে যায়, বাচ্চারা হাঁটলে তাদের আইকিউ ভালো হয়, বাচ্চারা যদি হাঁটে তাদের মেন্টাল ক্যাপাসিটি বেড়ে যায়, বাচ্চারা যদি হাঁটে তাদের কনফিডেন্স বেড়ে যায়। আমরা যদি হাঁটি, আমরা যে কোনো বয়সে হাঁটি, তাহলে আমাদের সবগুলি সিস্টেম ভালোভাবে কাজ করে। আমাদের হজম ভালো হয়, রেসপিরেশন ভালো হয়, আমাদের নার্ভাস সিস্টেম ভালো থাকে, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো থাকে। সো তার মানে হলো আমাদের শরীরের সবগুলি অর্গান প্রপারলি ফাংশন করে যদি আপনি হাঁটেন। এবং অনেকেই বলেন যে আমি অল্প কিছুতে ক্লান্ত হয়ে যাই, সারা রাত ঘুমাবার পরে তারপরে ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগে। আপনি 10টা মিনিট হাঁটুন, দেখবেন আপনার এই ক্লান্তি ভাব দূর হয়ে যাচ্ছে, আপনি চাঙ্গা ফিল করছেন। তার মানে এই না যে আপনি মাত্র 10 মিনিট হাঁটবেন, অনেকে একেবারেই হাঁটেন না। সো সেই কারণে আমি বলি 10 মিনিট দিয়ে শুরু করুন, তারপর আপনি প্রতিদিন বা প্রতি 7 দিন পর পর আপনি 2 মিনিট করে বাড়ান। এভাবে আপনি 40 মিনিট
মিনিমাম একটা দিনে হাঁটুন, আচ্ছা তাহলে আপনি দেখবেন আপনার মধ্যে পরিবর্তনটা আসবে। আবার অনেকে সুস্থ কিন্তু তার ওয়েট বেশি আছে, সো তার ওজন যদি কমাতে চান তাহলে আপনি অন্য কিছু না করে আপনি হাঁটেন। আপনার হয়তো 20 কেজি ওজন বেশি আছে, সেই 20 কেজি ওজন আপনি 20 মাসে কমান হেঁটে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর অনুপম হোসেন। তো এই যে আপনি বলতে চাচ্ছিলেন যে আসলে হাঁটা বলতে কি বোঝায়, আমরা হাঁটা বলতে কি বুঝবো, কখন বুঝবো যে আমি আসলে হাঁটছি? হাঁটা মানে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা এখন যদি হাঁটতে যেয়ে পকেটে হাত দিয়ে হাঁটাকে, আমি বলি যে হাঁটাকে আমরা কিন্তু বেস্ট এক্সারসাইজ বলি। তো আমি যদি পকেটে হাত দিয়ে হাঁটি তাহলে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ মুভ করছে না। তাহলে আমার কি করতে হবে? হাঁটার রুলসটা ফলো করতে হবে। হাঁটার রুলস হলো, অনেকগুলি রুলস আছে ক্রিকেট ফুটবলের মতো, কিন্তু 3টি রুলস খুব ইম্পর্টেন্ট। একটি হলো ঘাড় সোজা থাকবে, বুকটা প্রশস্ত থাকবে, 2 হাতের মুভমেন্ট হবে, সুইং অফ বোথ আর্মস হবে। সো আপনি পকেটে হাত দিয়ে হাঁটছেন, আপনি মোবাইল হাতে রেখে মোবাইল দেখতে দেখতে হাঁটছেন, এইটাতে আপনার প্রপার মুভমেন্টটা হচ্ছে না 2 হাতের। আর আরেকটা হলো হিল টু টো মুভমেন্ট। তার মানে হলো আপনার সামনের পা যখন পড়বে আপনার হিল প্রথমে পড়বে, দেন কামস টো। সো এটা যদি না হয় তাহলে আপনার পায়ের পাতায় ব্যথা হতে পারে, যেটাকে আমরা প্লান্টার ফাসাইটিস বলি। এবং এটা যদি হয়ে পড়ে তাহলে অনেকে ফিল করবেন, আমি হাঁটতে গিয়ে যদি আমার পা ব্যথা হয় তাহলে আমি কেন হাঁটবো? সো তার মানে হলো অনেকে জোরে জোরে হাঁটতে যেয়ে টোটা আগে ফেলেন, তারপর হিল ফেলেন, এবং এটাতে ডেফিনেট যে আপনার প্লান্টার ফাসাইটিস হবে। আবার অনেকে জুতা ব্যবহার করেন, খুব টাইট কেটস ব্যবহার করেন, এটার কারণেও প্লান্টার ফাসাইটিস হয়। মোদ্দা কথা হলো যে আপনি যখন হাঁটবেন আপনি প্রকৃতির মাঝে হাঁটার চেষ্টা করবেন, এতে প্রকৃতির সবুজ কিন্তু আপনাকে রিজুভিনেট করে দেবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা যদি সেটা করতে পারি তাহলে আপনি দেখবেন সারাদিনের টেনশন, এংজাইটি আপনি রেখে আসতে পারবেন হাঁটাহাঁটি জায়গাটিতে। গেল 1। 2 হলো যে আপনি হাঁটার রুলস গুলি ফলো করবেন। সংক্ষেপে আবার বলে দিই, সেটি হলো ঘাড় স্ট্রেট থাকবে, চোখ সামনের দিকে থাকবে, বুকটা প্রশস্ত থাকবে, 2 হাতের সুইং হবে, আর সামনের পা যখন পড়বে তখন আগে হিল পড়বে, তারপর টো পড়বে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে আমি কোথায় হাঁটবো সেই পরিবেশটাও গুরুত্বপূর্ণ, সবুজের মাঝে হাঁটতে হবে, গাছপালার সাথে হাঁটতে হবে। খুব ভালো বলেছেন। এখানে স্পিডের কোনো বিষয় আছে কিনা, যে আমি কতটা গতিতে হাঁটবো? অ্যাবসলিউটলি। যারা সুস্থ আছেন, একটু আগে বলছিলেন, তারা মোটামুটি স্পিডে হাঁটলেই হবে। মোটামুটি স্পিডটা হলো 1 মিনিটে মোটামুটি 85 থেকে 90 স্টেপ, এরকম করে যদি হাঁটেন 85 থেকে 90 স্টেপ, আপনি আপনার স্টেপ গুলো প্রথম কয়েক মিনিট একটু কাউন্ট করলেন, কিংবা এখন তো অনেকগুলি অ্যাপস রয়েছে, আপনি যদি 5 মিনিটে কতগুলি স্টেপ দিচ্ছেন আপনি কাউন্ট করে ফেলেন। এটার গড় যদি 90 হয় তাহলে আপনি ফাইন। শুরু করতে আরেকটু স্লো হতে পারেন, আপনি 75 কিংবা 70 স্টেপ দিয়ে শুরু করলেন। প্রথম 10 মিনিট আপনি 70 বা 75 স্টেপ হাঁটলেন প্রথম 10 মিনিট, তারপর ফিল করলেন যে পরের 20 মিনিট আপনি একটু স্পিডে হাঁটবেন, সেখানে আপনার স্টেপ হলো 90 স্টেপ পার মিনিট, এরকম করে 20 মিনিট হাঁটলেন। আবার শেষ 10 মিনিট একটু কুল ডাউন ফেজ, সেখানে 60 থেকে 65 আপনার স্টেপ হলো। তার মানে হলো, আবার বলি, প্রথম আপনি যখন শুরু করলেন প্রথম 10 মিনিট 70 আপনার গড় স্টেপ পার মিনিট, পরের 20 মিনিট হলো 90, এটা আপনার গড় স্টেপ পার মিনিট, আর শেষে যে 60 থেকে 65 গড় স্টেপ। এখানে যে এরকম করে হাঁটলেই আপনি সুস্থতার জন্য হাঁটতে পারবেন। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে, আপনার মুড সুইং কমবে, শরীর মন ভালো থাকবে, চাঙ্গা থাকবে। আর আপনি যদি ওজন কমাবার জন্য হাঁটতে চান তাহলে কিন্তু আপনাকে ব্রিস্ক ওয়াক করতে হবে। ব্রিস্ক ওয়াকের ফর্মুলা হলো, যে সময়টা স্পিডে হাঁটবেন সেই সময়টায় 1 মিনিটে মোর দেন 100 স্টেপ এবং
100 মিটার অতিক্রম করতে হবে আপনাকে এই সময়ে। সো 1 মিনিটে 100 মিটার, মোর দেন 100 স্টেপ, এটি আপনাকে অবশ্যই করতে হবে 30 মিনিট। তাতে ফ্যাট বার্ন হওয়া শুরু হবে, অর্থাৎ অ্যারোবিক ফেজ অফ অক্সিডেশন অ্যারোবিক ফেজ অফ অক্সিডেশনে রূপান্তরিত হবে, তখন ফ্যাট বার্ন শুরু হবে। সো এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আমাদেরকে বলেন, ডাক্তার সাহেব আপনি বলেছেন অনেক দিন ধরে হাঁটি, কিন্তু ওজন তো কমে না। ওজন কমাবার জন্য যে ব্রিস্ক ওয়াকটি করতে হবে, যে পাওয়ার ওয়াকটি করতে হবে, সেটি আপনি করছেন না। সো আর হলো ওজন কমাবার জন্য নর্মাল মানুষের জন্য, আমাদের জন্য, সুস্থ মানুষের জন্য 40 মিনিট ইজ গুড এনাফ। বাট যারা ওজন কমাতে চান তাদের জন্য 1 ঘন্টা আমার অনুরোধ, আপনারা 1 ঘন্টা হাঁটবেন। 1 ঘন্টার মাঝে প্রথম 15 মিনিট একটু স্লো ওয়াক, পরের 30 মিনিট ব্রিস্ক ওয়াক বা জোরে হাঁটা বা পাওয়ার ওয়াক, আর পরের 15 মিনিট আবার কুল ডাউন। এরকম করে আপনি দেখেন, আপনি 30 দিন দেখবেন 30 দিনে আপনি মিনিমাম 1 কেজি থেকে 1.5 কেজি ওজন হারিয়েছেন। এবং এটা যদি আপনি অব্যাহত রাখেন, 1 বছর শেষে আপনি দেখবেন 12 থেকে 15 কেজি আপনার ওয়েট ঝরে গেছে। সেটাই, অন্যরকম মানুষ হয়ে যাবে 1 বছরে, তাই না? আচ্ছা, মানে অনেকে আবার এই হাঁটাহাঁটির ব্যাপারে একটা মানে ভাবেন যে একটা প্রস্তুতি নিবেন, ধরেন পোশাক আশাকের প্রস্তুতি, আপনি জুতোর কথা বলছিলেন, সেটার প্রস্তুতি, বা অনেকে অনেক রকম ডিভাইস তারা ব্যবহার করেন কাউন্ট করার জন্য, আর্মে অনেক কিছুই করেন। তো প্রস্তুতি যদি যাদের সামর্থ্য আছে মনে করেন, কি ধরনের প্রস্তুতি নিতে পারেন, এটা একটা প্রশ্ন। আর বিনা প্রস্তুতিতে যদি কেউ শুরু করতে চায়, তার মধ্যে একটা প্রস্তুতি লাগে, সেটা কিরকম? চমৎকার ভাবে বলেছেন। ইনফ্যাক্ট হাঁটার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রস্তুতি হলো আপনার মানসিক সদিচ্ছা। অনেকে বলেন যে হাঁটতে গেলেই হাঁটার কথা মনে হলেই গা ঝিমঝিম করে, হাঁটার কথা মনে হলেই মাথা ধরে যায়, হাঁটার কথা মনে হলেই গা ম্যাজম্যাজ করে। অর্থাৎ তার মানে হলো যে উনি প্রস্তুতি নিতে পারছেন না। সবচেয়ে বড় প্রস্তুতি হলো আপনার মানসিক সদিচ্ছা। সো আপনি বেরিয়ে পড়ুন, আপনার কটনের টি শার্ট ইজ গুড এনাফ, আপনি যেটা পরেছেন। যদি ট্র্যাকস্যুটের লোয়ার পার্ট পরেন, ওয়েল এন্ড গুড। আপনি প্যান্ট পরেও হাঁটলে কিছুই যায় আসবে না, আপনি হাঁটতে পারবেন। আর কেটস, অনেকে মনে করেন দামি কোনো ব্র্যান্ডের কেটস হতে হবে, নট নেসেসারিলি। আপনি একটু আই শুড সে সফট, এবং যেসব কেটসের সামনের দিকটা এবং পেছনের দিকটা, অর্থাৎ হিল এবং টোয়ের দিকে প্রায় একই উচ্চতা, সেরকম কেটস আপনি নেবেন। সো সফট এবং হিল এবং টো প্রায় সমান উচ্চতার এরকম কেটস যদি সিলেক্ট করেন, তাহলে পায়ের নিচে ব্যথা হবে না বা প্লান্টার ফাসাইটিস হবে না, তাতে আপনি বেটার পারফরমেন্স পাবেন। আর যেটি হলো হাঁটার সময়ে পানি খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটা পানির পট, ছোট একটি পানির বোতল সাথে রাখতে পারেন। প্রতি 5 মিনিট পর পর বা প্রতি 7 মিনিট পর পর বা প্রতি 10 মিনিট পর পর আপনি 1 থেকে 2 ঢোক পরিমাণ পানি খান। আপনি মনে রাখবেন, ঠান্ডা পানি খাবেন না। ঢকঢক করে খাবার হাঁটার আগে বা হাঁটা শেষ করে বসেই একদম ঢকঢক করে 1 লিটার পানি খেয়ে ফেলবেন না, তাতে হাইপোক্যালেমিয়া হবার সম্ভাবনা থাকে, কনফিউশন হতে পারে, ইভেন কমা পর্যন্ত হতে পারে। সবার হবে নট নেসেসারিলি, কিন্তু কারো কারো হতে পারে। সো আপনি অল্প অল্প করে পানি খাবেন অল দ্য থ্রু, তাতে আপনার পারফরমেন্স ভালো হবে। এবং আমরা বলি হাইড্রেশন লেভেলটা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে হাঁটার পারফরমেন্স ইউনিফর্ম থাকে। আর যদি হাইড্রেশন লেভেল ফল করে মাত্র 2%, তাহলে হাঁটার পারফরমেন্স 13% ফল করে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের আরো অনেক প্রশ্ন আছে, এবং আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসবো। দর্শক, সময় হলো বিরতি নেবার, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস। আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশ থেকে ডাক্তার অনুপম হোসেন। আজকে আমরা কথা বলছি হাঁটুন সুস্থ থাকুন। আমরা অনেক কিছু আলোচনা করে ফেলেছি। তো ডাক্তার অনুপম হোসেন, একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন পোশাক আশাকের কথা, ধরেন আমেরিকা তো শীত প্রধান দেশ, তো এখানে তো পোশাকের বিষয়টা কেমন হবে?
এখানে আপনি অবশ্যই ডেফিনেটলি শীত যাতে প্রিভেন্ট করতে পারেন বা ঠান্ডা যাতে না লাগে সেরকম পোশাক আপনি পরবেন। তবে খেয়াল রাখবেন এটি অবশ্যই যেন কটনের হয়, এবং আপনি জোরে খাটলে কোনো সময় যদি ফিল করেন যে ঘাম হচ্ছে, তাহলে আপনি পোশাকের পরিমাণ কমিয়ে নেবেন, যাতে ঘামটা বেশি না হয় এবং সেই ঘামটা পরে ডিস্টার্ব করতে পারে আপনাকে। সো আপনার পোশাকটা, মোদ্দা কথা হলো পোশাকটা ডেফিনেটলি সুদিং হবে, সুতির কাপড় পোশাক হবে। এতে আপনি কয়েকটা পোশাক, পাতলা পাতলা কয়েকটা পোশাক পরতে পারেন, একদম শেষটা হয়তো আপনার ঘামটা অ্যাবসর্ব করে নেবে। মানে সেটা হচ্ছে যে মানে মানে তাপমাত্রা কতটুকু সেটার উপর নির্ভর করবে, সেই অনুযায়ী আমাকে ঠিক করে নিতে হবে কোনটাতে আমি কমফোর্টেবল, আমার শরীরটা উষ্ণ থাকতে হবে, এটা হলো বড় কথা। আপনি পানির কথা বলছিলেন যে আমরা জানি যে অনেকে যখন হাঁটাহাঁটি করেন অনেক ঘামেন, তাই না? তো যেটা আপনি বলছিলেন যে শুধু পানি হঠাৎ করে খাওয়া উচিত না, যেটা আমরা জানি যে ওয়াটার ইনটক্সিকেশন, তো শুধু পানি খেলে অনেক সময় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার সাজেশন কি? আমরা তো বাংলাদেশে জানি যে স্যালাইন ওয়াটার বা অন্য কিছু, সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন? এখানে যেমন গ্যাটোরেট পাওয়া যায় একদম মানে তৈরি করা, তো সেক্ষেত্রে আপনার সাজেশন কি যে সরাসরি পানি খাওয়া ভালো নাকি একটু ওই যেটা লবণ পানির খাবার বা যেটা আমরা বলি স্যালাইন ওয়াটার সেটা খাওয়া ভালো যারা বেশি খায়? আমি আমি একেবারেই ডেফিনেটলি পানির পক্ষপাতী। পানি খাওয়া, স্ট্রেট পানি খাওয়া, তবে সেটি কোনোভাবেই ঠান্ডা পানি নয়, এটি ঠান্ডা পানি নয়, এটি আমার বক্তব্য। এবং আপনি যারা একটু বেশি খাবেন তাদের জন্য বক্তব্য হলো যে আপনি হাঁটা শুরু করবেন, আপনি জানেন যে 20 মিনিটস বা 30 মিনিটস পরে আপনি একটু পানি খেয়ে নেন, আগে 30 মিনিট আগে একটু পানি খেয়ে নেন, 1 গ্লাস থেকে 1.5 গ্লাস পরিমাণ পানি খেয়ে নিলেন, অর্থাৎ আপনার হাইড্রেশন লেভেলটা একটু বাড়িয়ে রাখলেন। তারপর আপনি হাঁটা শুরু করেন এবং হাঁটার মাঝে মাঝে প্রতি 10 মিনিট পর পর আপনার বটলে থাকা পানি থেকে 1 থেকে 2 ঢোক পরিমাণ পানি, খুব বেশি খাবেন না, 1 থেকে 2 ঢোক, 60 থেকে 70 মিলিলিটার পানি আপনি খান। সো এটা আপনাকে হেল্প করবে। আর হাঁটা শেষ করে একেবারেই ঢকঢক ঢকঢক করে পানি 1/2 লিটার পানি খেয়ে ফেলবেন, এটা যেন না হয়। এটা শোনার পরে আপনি কি সময় নিয়ে আস্তে আস্তে পানি খান। যে এটা ভালো লাগলো যে মানে 60 থেকে 70 মিলিলিটার পানি এই ফাঁকে খেতে পারবেন, খুব ভালো লাগলো শুনে। তার মানে হচ্ছে যে মোটামুটি আমরা একটা গাইডলাইন কিন্তু পেয়ে যাচ্ছি, কিন্তু তারপরও এই যে সুস্থ থাকবো, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইত্যাদি বিষয় তো আছে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে যাদের ডায়াবেটিস, যাদের হাইপারটেনশন আছে বা অন্য রোগ বালাই আছে, যে কারণে তাদেরকে নিয়মিত ওষুধ গ্রহণ করতে হয়, তো আমরা জানি যে এই ধরনের এক্সারসাইজ বা এই হাঁটাহাঁটি অনেক রোগের ক্ষেত্রে অনেক ধরনের উপকার আসে। তা আপনার অভিজ্ঞতা কি বলে যে এর কারণে কি ওষুধের উপর নির্ভরতা কিছুটা হলেও কমে? কমে যায়? অ্যাবসলিউটলি। যারা প্রি ডায়াবেটিক কিংবা যাদের ব্লাড সুগার লেভেল হয়তো অতখানি বাড়েনি যতটাতে ইনসুলিন দিতে হয় বা ওরাল ড্রাগ খেতে হয়, তো আপনাদেরকে একটু চেক করে দেখতে বলবো। আপনারা আপনাদের সকালের নাস্তা বা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 3টি করার পরে, এই 3টি খাবার গ্রহণের পরে আপনারা স্ট্রেট 15 মিনিট করে হাঁটবেন। সকালে ধরেন নাস্তা করার পরে ঘরের মাঝেই 15 মিনিট হাঁটলেন, দুপুরে লাঞ্চ করেছেন অফিসে কিংবা অফিস থেকে যে কোনো রেস্টুরেন্টে, আপনি ওখান থেকে 15 মিনিট হেঁটে অফিসে যান। আর রাতে ডিনারের পরে আপনি 15 মিনিট হেঁটে তারপর বাসায় ফিরুন। দেখবেন আপনার ব্লাড সুগার লেভেল নর্মাল থাকবে, ব্লাড প্রেশার নর্মাল থাকবে, আপনার বডি ওয়েট কমবে। অন্যান্য হাঁটার ইম্প্যাক্ট তো ডেফিনেটলি রয়েছে, এই 3টে স্পেশাল ইম্প্যাক্ট হবে আপনার উপরে। আপনার বডি ওয়েট কমবে, ব্লাড সুগার লেভেল নর্মাল থাকবে, ব্লাড প্রেশার নর্মাল থাকবে। তার মানে হলো যারা ইভেন ডায়াবেটিক পেশেন্ট, স্ট্রং ডায়াবেটিক পেশেন্ট, তারাও এই অভ্যাসটি করতে পারেন। সেটি হলো সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার গ্রহণের পরে স্ট্রেট, যদি খুব বেশি খারাপ লাগে খাবার গ্রহণের পরে 5 মিনিট একটু রেস্ট নিলেন, রেস্ট নেবার পরে আপনি হাঁটতে চলে গেলেন, 15 মিনিটস অবশ্যই হাঁটবেন। দেখবেন এতে আপনার ব্লাড সুগার
ব্লাড প্রেশার এবং ওজন, তিনটি আপনার নিয়ন্ত্রণের মাঝে থাকবে। আর সুস্থ যারা আছেন তাদের জন্য বক্তব্য হলো, আমরা WHO থেকে এখন বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, এভরি মুভ কাউন্টস। অর্থাৎ আপনি একটানা 40 মিনিট বা 1 ঘন্টা হাঁটতে পারছেন না, কোনো সমস্যা নেই, এটা একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। আপনি প্রতি ঘন্টায় অফিসে আছেন, প্রতি ঘন্টায় 5 মিনিট করে হাঁটেন, আপনার কলিগকে একটু হ্যালো বলে আসেন, কেমন আছেন, একটু ওপর থেকে নিচের ফ্লোরে গেলেন, 1 ঘন্টা পরে, 1 ঘন্টায় 5 মিনিট পরে আপনি আবার টেবিলে এসে বসলেন, দেখবেন রিজুভিনেটেড লাগবে, আপনার নতুন উদ্যম নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। সো 1 ঘন্টায় 5 মিনিট মানে 8 ঘন্টা আপনি যদি কাজ করেন, 40 মিনিট হাঁটা কিন্তু আপনার হয়ে গেল। এবং তারপর আপনি 40 মিনিট হাঁটা হয়ে গেল, তারপর আপনি ফিল করলেন আচ্ছা আমি আরো 20 মিনিট হাঁটবো, হেঁটে বাসায় ফিরলেন, দ্যাটস অল। ফাইন। সেটা মানে এই মানে যে মানে কৌশল বা ট্রিক যদি বলি, এগুলিকে আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো আপনার কি মনে হয় যে আমরা শুরুতে একটু যাই, যে অনেকে বলেন না যে আপনার ইচ্ছা শক্তিটাই প্রধান, এক্ষেত্রে যদি যার ইচ্ছা শক্তি বেশি সেরকম কোনো পার্টনার আমি পাই, সেক্ষেত্রে বা গ্রুপে হাঁটলে কি আরো ভালো হবে, কি মনে করেন? বাংলাদেশের ক্ষেত্রে গ্রুপ যেগুলি দেখেছি তারা, আমি রমনা পার্কে নিয়মিতই হাঁটি নিয়ার অ্যাবাউট 25 ইয়ার্স। সো আমি এমন অনেক গ্রুপকে দেখি যারা হাঁটেন কম, গল্প করেন বেশি। গ্রুপে হাঁটার চেয়ে আমার মনে হয় যে হ্যাঁ, আপনি যদি কাউকে খুব পছন্দ করেন, কারোর সাথে হাজবেন্ড ওয়াইফ যদি হাঁটে, সেটা অনেক, এটা তো খুবই চমৎকার একটি কম্বিনেশন। আমার ওয়াকিং পার্টনার আমার ছোট ছেলে, হি ইজ অনলি 12, কিন্তু লাস্ট 10 ইয়ার্স মানে একেবারে 2 বছর বয়স থেকে আমি ফিল করি যে আমি ওকে নিয়ে হাঁটতে যাই, এবং আমাদের বাপ বেটার যে বন্ডিং সেটা অসাধারণ। এবং আমি বলি এ কারণে যে আমরা আমাদের সন্তানদের খুব কম সময় দিচ্ছি, হয়তো ব্যস্ততার কারণে, হাজব্যান্ড ওয়াইফ দুজনই। সো আমরা যদি এই কাজটি করি, বাচ্চাকে নিয়ে হাঁটতে বের হই, ওর যে ইম্প্যাক্টটা ওর হবে আমার চেয়ে অনেক বেশি হবে। ওর মনের মাঝে তখন যে প্রশ্নগুলি আছে বাবার সাথে বা মায়ের সাথে ছোট ছোট করে করতে পারবে, আমিও গুড মুডে থেকে প্রশ্নগুলোর আনসার করতে পারবো, আমি একটু পরিচয় করিয়ে দিতে পারবো ওকে বিভিন্ন অঞ্চলের সাথে, বিভিন্ন জিনিসের সাথে। আমি ওকে যেটা শেখাতে চাই সুন্দর করে বলতে পারবো। এই 1 ঘন্টায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো করছেই, এবং এর মধ্য দিয়ে ওর কিন্তু একাডেমিক পারফরমেন্সও ভালো হচ্ছে। একটু আগেই বলেছি, শুরুতেই বলেছি যে একটা গবেষণায় দেখা গেছে, যেটা ইউকে থেকে হয়েছে, একটা গবেষণা, ন্যাশনাল লাইব্রেরি অফ ইউকে, তারা দেখিয়েছে 5 বছর বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত বাচ্চারা যদি লো ইন্টেন্সিটি এক্সারসাইজ করে তাহলে তাদের আইকিউ বাড়ে, তাদের ম্যাথমেটিক্স পারফরমেন্স বাড়ে, রিডিং পারফরমেন্স বাড়ে, মেন্টাল ক্যাপাসিটি ভালো হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এবং তাদের কনফিডেন্স বেড়ে যায়, তাদের টাইম ম্যানেজমেন্ট ভালো হয়, তাদের আত্মহত্যা করার প্রবণতা 0-তে চলে আসে। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা তথ্য পেলাম, এবং সবচেয়ে একটা জিনিস আপনি ধরিয়ে দিলেন যে বন্ধনটা অনেক দৃঢ় হচ্ছে পরিবারের মধ্যে যদি আমরা এই হাঁটার অভ্যাসটা করি। অনেক ধন্যবাদ। এবার একটু অন্য প্রসঙ্গে, যেমন কিছু কিছু বিষয় আছে না আমরা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারি না। ধরেন অনেক বৃষ্টি হচ্ছে, বা এই দেশে যেমন যখন স্নোফল হয় অনেক সময় বাইরে যাওয়া যায় না, সেক্ষেত্রে কি ঘরের মধ্যে হাঁটার ব্যবস্থা করা যায়? অ্যাবসলিউটলি, ঘরের মধ্যে না, রুমের মধ্যেও। আমরা যেরকম ক্রিকেটারদের বলি, আপনি জানেন যে দীর্ঘ সময় আপনি যখন দেশে ছিলেন ওই সময় আমি ক্রিকেট বোর্ডের সাথে খুবই জড়িত ছিলাম, সম্পৃক্ত ছিলাম, মেডিকেল কমিটির চেয়ারম্যান ছিলাম আমি। সো আমরা ক্রিকেটারদের সাইকোলজিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে বলি যে যেদিন হয়তো কোনোভাবে স্টেডিয়ামে যাওয়া সম্ভব না, কোনোভাবেই বাইরে যাওয়া সম্ভব না, এত বৃষ্টি হচ্ছে কিংবা এত স্নোফল হচ্ছে, ইউ সিট ডাউন, একটু ঘরের মাঝে একটু ওয়ার্ম আপ করে ফেলা, মনে মনে ইভেন চিন্তা করা যে আমি প্যাড পরছি, গ্লাভস পরছি, আমি একটু নেটে গেলাম, আমাকে বল করছে, আমি এইভাবে ব্যাটটা করলাম। দিস ইজ সাইকোলজিক্যাল প্রিপারেশন। সো হাঁটার ক্ষেত্রে এরকম সাইকোলজিক্যাল প্রিপারেশনের কথা বলবো না, আপনি ঘরের মাঝে একেবারে ধরুন 150 বা 200 স্কোয়ার ফিটের একটা রুমের মধ্যে আছেন আপনি, অথবা
একটা অ্যাপার্টমেন্টের মাঝে আছেন, আপনি হয় রুমের মাঝে অথবা অ্যাপার্টমেন্টের মাঝে আপনি যে অংশটি সবচেয়ে লম্বা সেখানে আপনি হাঁটাহাঁটি করতে পারেন, কোনো সমস্যা হবে না। ইভেন আপনার রুমটা যদি খুব ছোট হয়, আপনি একটু হালকা জগিং এর মতো করে হাঁটতে পারেন, যেটাকে আমরা একটু পাওয়ার জগিং বলি। তো এটা আপনাকে হাঁটার ফিলটা দেবে। আপনি দেখবেন যারা হাঁটাই অভ্যস্ত হয়ে যায় আমার মতো, এবং আমার মনে হয় এরকম অনেক মানুষ আছেন, না হাঁটলে, একটি দিন না হাঁটলে তখন মাথা ভার হয়ে থাকে, মনে হচ্ছে হজম অথবা বাউল মুভমেন্ট ক্লিয়ার হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে আমি অনেক ডাউন ফিল করছি। সো এইসব অবস্থা থেকে পরিত্রাণ পাবার জন্য আপনার স্নোফল হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, হোয়াট এভার, বাইরে যাই ঘটুক না কেন, কেমন না হলেই হলো, আপনি আপনার ঘরের মাঝেই আপনি ছোট্ট করে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, তার আগে একটু হালকা জগিং অথবা হেঁটে নিতে পারেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর অনুপম হোসেন। আমরা অনুষ্ঠান শেষ করবো, আমরা একদম শেষ ভাগে চলে এসেছি। এই যে হাঁটাহাঁটি যারা করেন বা আমরা যারা হাঁটাহাঁটি করব, আমাদের তো একটা টার্গেট থাকে, তাই না? তো মানে কি বিষয়গুলোকে আমরা মাঝে মাঝে চেক করে দেখব, যেটা থেকে আমি হাঁটার ব্যাপারে আরো বেশি অনুপ্রাণিত হব। যেমন আপনি বলছিলেন না যে ওজনটা যদি কমে, আমি যদি বুঝতে পারি যে আমার ওজনটা কমছে, স্বাভাবিকভাবে আমি আরো বেশি উৎসাহিত হব। এরকম কি কি বিষয় আমি দেখতে পারি যেটা দেখলে আমি নিজে বুঝবো যে হাঁটায় কাজ হচ্ছে, তখন আমার হাঁটাহাঁটিটা আরো বাড়বে? Absolutely. There are so many parameters, মেডিকেল প্যারামিটার গুলো যদি আমরা চিন্তা করি, আমরা ব্লাড সুগারটা আমরা HbA1c একটু করে দেখতে পারি, 3 মাসের গড় ব্লাড সুগার যেটা, সেটা যদি দেখি আমি নর্মাল অবস্থায় আছে, তার মানে হলো যে আমার পারফরমেন্স ঠিক আছে। আমরা যদি ব্লাড প্রেশারটা চেক করে দেখি যে আমার ব্লাড প্রেশারটা নর্মাল আছে, কোনো ওষুধ ছাড়াই আমি ব্লাড প্রেশারটা মেনটেন করতে পারছি, তাহলে আমরা ডেফিনেটলি এনকারেজড হব। ওজনের কথা তো ডেফিনেটলি। তারপর হলো অনেকেই সিজন চেঞ্জের সাথে সাথেই আক্রান্ত হয়ে যায়, 6 বার সিজন চেঞ্জ হয়, কোনো কোনো সময় শীতের মাঝেই 2-3 বার ফ্লু হয়ে পড়ে। একটু হাঁটেন, দেখেন আপনি আপনার অভ্যাসটা পরিবর্তন করে আপনার এই হঠাৎ করে জ্বর সর্দি কাশি হবার প্রবণতাটা দূর হয়ে যাবে। তখন আপনি ফিল করবেন যে বছরে হয়তো আপনি একবারও অসুস্থ হচ্ছেন না, তখন আপনি কেন হাঁটা ছাড়বেন, হাঁটাহাঁটি করবেন। তারপর অন্যান্য যেসব প্যারামিটার, সেটি হলো যে আপনি দেখবেন যে হাঁটলে আপনার সোশ্যালাইজেশন হয়, মানুষের সাথে দেখা হচ্ছে, একটু হাই হ্যালো হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন বছর শেষে যে আপনি হাঁটতে হাঁটতে হয়তো পার্কে হাঁটছেন, যে পার্কে হাঁটছেন আপনি কত নতুন মানুষের সাথে পরিচিত হয়েছেন। যদি ছোট ছোট করে তাদের ঠিকানা বা টেলিফোন নাম্বার রেখে দেন, তাহলে দেখবেন একটা কানেক্টিভিটি গ্রো করেছে আপনার। আপনি চিন্তা করে দেখুন, আপনি আপনার বাচ্চার সাথে হাঁটতে বের হয়েছেন বা ওয়াইফের সাথে, নতুন কোনো জিনিস ডিসকভার করুন তার মাঝে, দেখবেন হয়তো আপনি অনেক দিনেও সেটি খুঁজে পাননি। হাঁটার সময় যখন আমরা একটু জলি মুডে থাকি, হাঁটি, তখন নতুন করে তথ্য পেয়েছেন, অথবা বন্ডিং ভালো হয়েছে আপনার ফ্যামিলির মাঝে। সো এটি আপনার পাওয়া, এটি আপনাকে এনকারেজ করবে। সো আপনি যেভাবে চিন্তা করবেন, আই ডু স্ট্রংলি বিলিভ অ্যাজ এ বিলিভার, আল্লাহ আপনাকে বারাকা দেবেন সেই পার্টিকুলার বিষয়ে। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বললেন। আমার মনে হয় যে দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা বুঝতে পারছেন যে হাঁটা শুধু হাঁটা নয়, এই হাঁটার সাথে আপনি অনেক কিছু কিন্তু অর্জন করবেন, আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, যেটা খুবই মানে স্বতঃস্ফূর্ত ভাবে আপনার কাছে ধরা দেবে। তো ডক্টর অনুপম হোসেন, আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। শেষ ভাগে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এই হাঁটাহাঁটি নিয়ে, আপনার পরিকল্পনা বা যে যা ইচ্ছা, মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই যে কথা বলতে পারলাম আপনার মাধ্যমে, সেজন্য ডেফিনেটলি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যেটি আমার বক্তব্য সেটি হলো যে আমি চেষ্টা করছি, যেহেতু দেশে আছি, সো দেশের মানুষের জন্য আমি আমার জানা, আমার অভিজ্ঞতা, আমার প্যাশনের জায়গা থেকে বেছে নিয়েছি যে হাঁটাহাঁটির মাধ্যমে আমি মানুষকে সাহায্য করার চেষ্টা করব। সো আমার যে চ্যানেলটি রয়েছে বা আমার যে পেজটি রয়েছে, সেটার নাম হলো লেটস ওয়াক। আপনারাও যুক্ত হতে পারেন লেটস ওয়াকের সাথে। আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য উপস্থাপন করি, যাতে হাঁটাহাঁটিটা সহজ হয় এবং আপনাদের প্রশ্নের উত্তর, অনেকেরই অনেক প্রশ্ন থাকে হাঁটতে গেলে, সেই প্রশ্নগুলোর উত্তর
দেবার চেষ্টা করব ডেফিনেটলি। এবং আমি ফিল করি এই চ্যানেলটিকে আমি একদম ফ্রি অফ কস্ট রেখেছি। তার কারণ হলো যে আমি ফিল করি এটি আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি, এবং প্রতিটি মানুষেরই সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকা দরকার, সে যে প্রফেশনেই আছেন। কারণ প্রত্যেকটি মানুষের তৈরি হবার পেছনে তার সমাজ, তার দেশের অবদান রয়েছে। সো সেই অবদান কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। সো আমরা যখন প্রতিষ্ঠিত হয়ে যাই তখন এমন একটি বিষয় নিয়ে কাজ করা যে বিষয়ে আমরা কমফোর্টেবল এবং যে বিষয়ে আমাদের ক্রেডিবিলিটি রয়েছে, সেটি যদি আমরা অন্য মানুষের মাঝে ছড়িয়ে দিই তাহলে আপনি অনেক ক্ষেত্রেই আমার মনে হয় আল্লাহর তরফ থেকে আপনি সাহায্য পাবেন। সো অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর পরিকল্পনা হলো দেশে আমি প্রায়ই ওয়াকাথন আয়োজন করি, যেটি অন্য মানুষদেরকে এনকারেজ করে। আমি ঢাকায় গত বছর এই 4-5টি ওয়াকাথন করেছি। একটি হলো ধানমন্ডিতে, একটি গুলশানে, একটি উত্তরায়। এবারে টার্গেট আছে ওয়াকাথনের সংখ্যা আরো বাড়ানো, ঢাকার বাইরে ওয়াকাথন আয়োজন করা। এবং আমার একটি পরিকল্পনা রয়েছে, এই বছর যেহেতু সামনে নির্বাচন, এই বছরে হয়তো সম্ভব হবে না, আগামী বছরে 1000 কিলোমিটার এক মাসে হাঁটা, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 30টি ডিস্ট্রিক্ট পড়বে। সো 30 দিনে এই 30টি ডিস্ট্রিক্টে যাওয়া, হাঁটা, সব মিলিয়ে প্রায় 1050 কিলোমিটার হাঁটা হবে। এবং এর মাঝে ওই 30টি ডিস্ট্রিক্টে ক্যাম্পেইন করব কেন হাঁটা উচিত এবং হাঁটলে কি হয়, নন কমিউনিকেবল ডিজিজ কিভাবে আমরা প্রিভেন্ট করি থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। সো এটিও চাই, এটি আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং আপনার এই হাঁটা নিয়ে যে অভিযান, এটা অব্যাহত থাকুক। এবং আমরা জাতি হিসাবে কম হাঁটি, আমরা শুরুতেই বলেছি, এবং আমরা ধীরে ধীরে হাঁটা দিয়ে শুরু করব, তারপর ধীরে ধীরে হয়তো আমরা বিভিন্ন এক্সারসাইজে অভ্যস্ত হব আস্তে আস্তে। এবং আমরা আশা করব দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান দেখার পরে একটু হলেও উৎসাহিত হবেন হাঁটতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডক্টর অনুপম হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি হাঁটার বিভিন্ন দিক তুলে ধরতে, কিভাবে হাঁটবেন, হাঁটার প্রস্তুতি কি হবে, এবং হাঁটার সময় কি কি জিনিস করতে হতে পারে, এবং হাঁটার কি কি উপকার, অনেক কিছু, আরো অনেক কিছু আমরা কথা বলেছি। এই পুরো অনুষ্ঠানটি যদি আপনারা দেখেন নিশ্চয়ই উপকৃত হবেন। তাহলে আমাদের এই প্রয়াস আমরা সার্থক মনে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।